নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বিশ্ব রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং তেলের বাজার এই তিনটি বিষয় একসাথে মিলে বিশ্ব অর্থনীতি ও স্টক মার্কেটে বড় প্রভাব ফেলছে। গত কয়েকদিনে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ক্রুড অয়েলের দাম হঠাৎ করে দ্রুত বেড়ে গেছে। কিছুদিন আগেও যেখানে তেলের দাম ছিল প্রায় $60 প্রতি ব্যারেল, এখন সেটি $90 কাছাকাছি পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে তেলের দাম $100 পেরিয়ে এমনকি $150 পর্যন্ত যেতে পারে। এর প্রধান কারণ হলো মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং গালফ অঞ্চলে তেল উৎপাদন নিয়ে অনিশ্চয়তা। এই পরিস্থিতিতে ভারতের জন্য দুটি বড় খবর এসেছে। শুনতে এগুলো ভালো মনে হলেও বাস্তবে বিষয়টা একটু জটিল। চলুন সহজভাবে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথমেই কথা বলি স্ট্রেট অফ হরমুজ নিয়ে। এই সমুদ্রপথ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। বিশ্বের প্রায় 20% ক্রুড অয়েল এই পথ দিয়ে পরিবাহিত হয়। সম্প্রতি ইরান জানিয়েছে যে তারা এই পথ কিছু দেশের জন্য বন্ধ করেছে, তবে ভারত, চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর জাহাজকে তারা যেতে দেবে বলে জানিয়েছে। শুনতে এটা ভারতের জন্য ভালো খবর মনে হতে পারে, কিন্তু বাস্তবে সমস্যা অন্য জায়গায়। কারণ যুদ্ধ পরিস্থিতিতে সমুদ্রপথে জাহাজ চালানো শুধু অনুমতির উপর নির্ভর করে না, এর সাথে জড়িয়ে থাকে বীমা কোম্পানি, শিপিং কোম্পানি এবং তেল কোম্পানির বড় বড় আর্থিক ঝুঁকি। একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি। ধরা যাক একটি তেলবাহী জাহাজ মধ্যপ্রাচ্য থেকে তেল নিয়ে ভারতের দিকে আসছে। এই জাহাজটির দাম কয়েকশো মিলিয়ন ডলার হতে পারে। এর ভিতর থাকা তেলের দামও অনেক কোটি ডলার। এখন যদি যুদ্ধ পরিস্থিতিতে সেই জাহাজে হামলা হয় বা দুর্ঘটনা ঘটে, তাহলে এই ক্ষতির টাকা কে দেবে? সাধারণ অবস্থায় এই ঝুঁকি কভার করে মেরিন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, কিন্তু যুদ্ধ শুরু হলে পরিস্থিতি বদলে যায়। অনেক বীমা কোম্পানি তখন বলে দেয় ওই এলাকায় এখন ওয়ার রিস্ক জোন ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যদি এখানে জাহাজের ক্ষতি হয় তাহলে তারা ক্ষতিপূরণ দেবে না। এখন ভাবুন, যদি একটি তেল কোম্পানি বা শিপিং কোম্পানি জানে যে কয়েকশো মিলিয়ন ডলারের জাহাজ ও তেল এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে এবং কোনো বীমা কভার নেই, তাহলে তারা কি সেই ঝুঁকি নিতে চাইবে? এই কারণেই বাস্তবে দেখা যাচ্ছে পথ খোলা থাকলেও অনেক জাহাজ সেই পথে যেতে চাইছে না, ফলে তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। দ্বিতীয় বিষয়, রাশিয়া থেকে তেল। এখন প্রশ্ন হচ্ছে, যদি মধ্যপ্রাচ্য থেকে তেল কম আসে তাহলে ভারত কোথা থেকে তেল আনবে? এই ক্ষেত্রে অনেকেই মনে করছেন ভারত আবার রাশিয়া থেকে বেশি তেল কিনতে পারে, কারণ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে রাশিয়া ভারতকে বড় ছাড় দিয়ে তেল বিক্রি করেছিল। সেই সময় আন্তর্জাতিক বাজারে যেখানে তেলের দাম ছিল, রাশিয়া ভারতকে প্রায় $20 থেকে $30 প্রতি ব্যারেল পর্যন্ত ডিসকাউন্টে তেল দিয়েছিল। কিছু ক্ষেত্রে এই ছাড় 25% পর্যন্ত পৌঁছেছিল। এই কারণে ভারত সেই সময় প্রচুর পরিমাণে রাশিয়ান তেল কিনেছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বিশ্ববাজারে তেলের চাহিদা আবার বেড়ে গেছে, আর এই পরিস্থিতিতে রাশিয়া আগের মতো বড় ছাড় দিতে আগ্রহী নয়। বরং কিছু রিপোর্ট অনুযায়ী এখন তেল কিনতে গেলে আন্তর্জাতিক দামের উপর $4 থেকে $5 পর্যন্ত প্রিমিয়াম দিতে হতে পারে। অর্থাৎ আগে যেখানে ডিসকাউন্ট পাওয়া যেত, এখন সেখানে উল্টো বাজার দামের থেকেও বেশি দাম দিতে হতে পারে। তাহলে ভারতের জন্য বাস্তব পরিস্থিতি কি? অনেকেই ভাবছেন, যেহেতু ভারতকে কিছু ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়েছে, তাই হয়তো ভারতের খুব বেশি সমস্যা হবে না। কিন্তু বাস্তবতা হলো, ভারত এখনো তেলের জন্য আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। অর্থাৎ বিশ্ববাজারে দাম বাড়লে তার প্রভাব ভারতের উপরও পড়বে। এই কারণে বাজারে কিছুটা চাপ দেখা যাচ্ছে। আপনি যদি আন্তর্জাতিক সূচক বা
গিফট নিফটি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন বিনিয়োগকারীরা এখনো পরিস্থিতি নিয়ে সতর্ক। শেষ কথা, এই মুহূর্তে তিনটি বিষয় বিশ্ব অর্থনীতিকে সবচেয়ে প্রভাবিত করেছে: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, ক্রুড অয়েলের দাম, আন্তর্জাতিক রাজনৈতিক সিদ্ধান্ত। এই কারণেই আগামী কয়েক সপ্তাহ বাজারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। পরিস্থিতি কিভাবে পরিবর্তন হয় তার উপর অনেক কিছু নির্ভর করবে। যদি এই বিষয়ে নতুন কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের পরে জানাবো।